গ্রাম থেকে শহরে আসে শারাবান এবং তার মেয়ে প্রিয়া। শারাবানের একমাত্র মেয়ে প্রিয়া। মামারা মেয়ে হয়, শারাবান তাকে আরও অনেক বেশি ভালোবাসে। কিন্তু হঠাৎ করেই একদিন শারাবান আর প্রিয়ার জীবনটা উল্টে যায়। ঝড় চলে আসে একটা, আর সেই ঝড়ে তাদের জীবন ওলটপালট হয়ে যায়। আর এরপরেই শুরু হয় বাবা আর মেয়ের অস্তিত্বের লড়াই। তো এরপরে কি হয়েছিল সেটাই দেখানো হবে আজকের গল্পে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি ২০২৫ সালে তামিল ভাষায় মুক্তি পাওয়া মুভি ভাল্লামাই, যার অর্থ শক্তি। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই শারাবান আর প্রিয়াকে চেন্নাইতে একটি অটোতে ঘুরতে দেখা যায়। আসলে তারা কোথাও যাচ্ছিল। তখনই শারাবান সেখানে মনে মনে নিজের দুঃখভরা অতীতগুলোকে মনে করছিল, আর সেটাই শোনানো হচ্ছিল আমাদের। শারাবান বলছিল ছোটবেলায় তার বাবা মা মারা গিয়েছিল, আর তার জন্য রাখার মতো শুধুমাত্র ছোট্ট একটা জমির টুকরাই তারা রেখে গিয়েছিল। খুব দুঃখ কষ্ট করে শারাবান বড় হয়েছে, আর সেই জমিতেই চাষাবাদ করে নিজের জীবিকা নির্বাহ করেছে। আমার আপন বলতে কেউ ছিল না, কিন্তু এরপর হঠাৎ করে একদিন সেলভি নামের একটি মেয়ের সাথে আমার দেখা হয়। আর একটা সময় আমরা একে অপরের সাথে কথা বলতে থাকি। কথা বলতে বলতে কাছে চলে আসি, বন্ধুত্ব হয়ে যায় আমাদের মাঝে। আর একটা সময় আমরা অনুভব করি আমরা একে অপরকে ভালোবাসি। এরপরেই আমরা ভালোবেসে বিয়ে করে ফেলি। আর আমাদের বিয়েতে বা ভালোবাসায় বাধা দেওয়ার মতো কেউ ছিল না, কারণ আমরা দুজনেই অনাথ ছিলাম। সেলভিকে পেয়ে আমি অনেক বেশি খুশি ছিলাম, আর আমাদের জীবনটা সুখে ভরে গিয়েছিল। এর কয়েক বছর পরে আমাদের ঘরে প্রিয়া নামের একটি মেয়েও হয়। আমরা তিনজনে আমাদের জীবনটাকে খুব গুছিয়ে নিয়েছিলাম, খুব সুখেই ছিলাম আমরা। কিন্তু আমার কপালে সেই সুখ বেশি দিন সয়নি, কারণ একদিন হঠাৎ করেই আমার সুখের সংসারটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। প্রিয়া স্কুলে গিয়েছিল, একদিন হঠাৎ করেই সেলভি কুয়ার পাশে গোসল করতে যেয়ে কুয়োতেই পড়ে যায়, আর সেখান থেকে উঠতে না পেরে সেখানেই মারা যায়। আমি বাসায় ছিলাম না, কাজে ছিলাম, আর এই জন্য আমি আমার ভালোবাসার সেলভিকে বাঁচাতে পারিনি। আর আমি এটা কখনো মেনেই নিতে পারিনি যে সেলভি আমার জীবনে নেই। এই শোকটা আমি একেবারেই নিতে পারিনি। অসুস্থ ছিলাম একটানা ২০ দিন। সে সময় জানি না আমার কি রোগ হয়েছিল। আমার শ্রবণ শক্তি হারিয়ে গেছে। এখন এই যন্ত্র ছাড়া আমি কথা শুনতে পারি না। গ্রামবাসী আমার আর আমার মেয়েকে নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিল। তারা আমাদের করুণার চোখে দেখত, আর এইটা আমি একেবারেই চাইনি। আমি চেয়েছিলাম আমার মেয়ে প্রিয়াকে সুস্থ, সুন্দর এবং ভালো একটা জীবন উপহার দেওয়ার জন্য, আর এই জন্য আমি তাকে চেন্নাই নিয়ে এসেছি। এরপরে শারাবান সেই অটোওয়ালাকে বলে, ভাই আমরা এই শহরের নতুন, আজকেই প্রথম এসেছি, আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই, আপনি কি আমাদের থাকার ব্যবস্থা করে দিতে পারেন? অটোওয়ালা বলে, এই শহরে থাকার জায়গা পাওয়া খুবই কঠিন, আর এখন রাত হয়ে গেছে, ঘরও পাওয়া যাবে না। আমি যদি কারো বাসায় নিয়ে যাই তাহলে তাদের মুখ কালো হয়ে যাবে। কারণটা হচ্ছে, গ্রামে আমরা যতটুকু জায়গায় ছোটখাটো জায়গায় জিনিসপত্র রাখি, ঠিক ততটুকু জায়গার দামই এখানে ৪ থেকে ৫,০০০ টাকা। গভর্নমেন্টের পক্ষ থেকে তো কারেন্ট বিল একটা নির্দিষ্ট পরিমাণে দেওয়া হয়েছে, কিন্তু এরপরেও বাড়িওয়ালাগুলো সেগুলো মানে না। কারেন্ট বিল যখন আসে তখন অনেক টাকা চলে আসে। আর এইসব বিষয় নিয়ে যদি কোনো বাড়িওয়ালার কাছে কমপ্লেন করতে যান, তাহলে বলবে যদি থাকার হয় থাকেন, না হলে চলে যান। এই হচ্ছে এই শহরের অবস্থা। তারপর সেই অটোওয়ালা শারাবান এবং প্রিয়াকে কয়েকটি বাড়ি দেখায়, কিন্তু শারাবানের সেগুলো পছন্দই হচ্ছিল না। পছন্দ হচ্ছিল না বলতে ভুল হবে, বরং তার ভাড়ার সাথে সেটা যাচ্ছিল না। আর দেখা যায় পরদিন শারাবান খুঁজতে খুঁজতে তার বাজেটের মধ্যে একটি ঘর পেয়ে যায়, যেটার ভাড়া ৩,০০০ আর কারেন্ট বিল আলাদা করে ৫০০। শারাবান ঘরটা পেয়ে অনেক খুশি ছিল, আর বলতে থাকে, এটা আমার গ্রামের কথা মনে করিয়ে দেয়। বাড়ির সামনে নিম গাছ, সামনে সাদামাটা একটা বাড়ি, আর উপরে খোলা আকাশ। এটা পুরোটাই আমার গ্রামের মতো। অটোওয়ালা বলে, তোমার যদি গ্রামে ভালো লাগে তাহলে চেন্নাই কেন আসলে? এখানে গ্রামের মতো কোনো ব্যাপারই নেই। গতকাল রাত থেকে আমি তোমাকে কতগুলো বাড়িওয়ালার সাথে দেখা করালাম। তাদের তো কোনো অভাব নেই, তাদের পরিবার নিয়ে তারা সুখেই রয়েছে, কিন্তু কারো মুখে তুমি প্রশান্তির হাসি দেখেছ? নেই। এই শহরের সবাই এমন। এই যে আমাকেই দেখো, ২০ বছর হয়ে গেছে চেন্নাই এসেছি। চেন্নাই আসার আগে অনেক স্বপ্ন ছিল যে এখানে আসার পরে শহরে অনেক টাকা ইনকাম করব, সুখে শান্তিতে থাকব এবং টাকা সেভ করব। কিন্তু আসলে কি হয়েছে, আমার ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, আর আমার হাতে একটা টাকাও নেই। উল্টো ছেলেমেয়ের পড়াশোনার জন্য অনেক টাকা ঋণ হয়ে গেছি। এখন আমি এমন ফাঁদে পড়ে গেছি, আমি এখান থেকে গ্রামেও যেতে পারছি না, আবার এই শহরে ঠিকঠাকভাবে বাঁচতেও পারছি না। কথাটা শুনেই শারাবানের মনটা খারাপ হয়ে যায়।
অটোওয়ালা বলে, তুমি ভয় পেও না, আমি তোমাকে ভয় দেখাচ্ছি না, আমি শুধুমাত্র এই শহরের আসল বাস্তব চিত্রটা তুলে ধরছি তোমার সামনে। শাহরাবান বলে, এতে কিছু হবে না, আপনি আমাকে এত কম টাকায় এত সুন্দর একটা ঘর পাইয়ে দিয়েছেন, এর জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনি কি আমাকে আরও একটা উপকার করতে পারবেন? আমি এখানে নতুন, কাউকেই চিনি না, আপনি আমাকে একটা কাজের জোগাড় করে দিতে পারবেন? তাহলে আমার জন্য অনেক ভালো হয়, আমি মেয়েটাকে নিয়ে থাকতে পারবো। অটোওয়ালা বলে, ঠিক আছে, আমি দেখছি। ঠিক তখনই রাজ নামের একটি ছেলে সেখানে দৌড়ে আসে ফার্স্ট ফ্লোরে। আসলে শাহরাবান এবং প্রিয়াদের বাসাটা ফার্স্ট ফ্লোরে ছিল। রাজ সেখানে আসার পরেই বলে, কোনো ছেলে যদি আমার কথা এসে জিজ্ঞেস করে, বলবে আমি এখানে নেই। কিছুক্ষণ পরেও যখন রাজকে কেউ খুঁজতে আসে না, তখন রাজ একাই বের হয়ে আসে এবং জিজ্ঞেস করে, তোমরা দুজনকে বাবা মেয়ে, তাহলে তোমার মা কোথায়? মেয়েটিকে জিজ্ঞেস করে। তখন সেই অটোওয়ালা রাজকে জিজ্ঞেস করে, তুমি কে, আর তুমি এসব কথা কেন জিজ্ঞেস করছো? রাজ বলে, পাশেই আমি আমার দাদার সাথে থাকি, আমরা প্রতিবেশী, তাই জিজ্ঞেস করলাম। অটোওয়ালা বলে, তুমি তোমার কাজ নিয়ে থাকো, এসব বিষয়ে নাক গলাতে যেও না, এখান থেকে চলে যাও। রাজ বলে, হ্যাঁ, এখন চলেই যাচ্ছি। এভাবে বলার কিছু নেই, আমরা প্রতিবেশী হতে যাচ্ছি, তাই একটু খোঁজ খবর নিয়ে রাখলাম, বিপদ আপদে যেন পাশে দাঁড়াতে পারি। রাজ সেখান থেকে চলে যায়। শাহরবান অটোওয়ালাকে বলে, এ তো পুরোই ছাপরি, এখানে এসে এরকম করছে কেন, রাউডিদের মতো? অটোওয়ালা বলে, এটা চেন্নাই শহর, এরকম অনেক লোকের সাথে আপনাকে প্রতিদিন ডিল করতে হবে। এছাড়াও অটোওয়ালা শাহরাবানকে আরও সাবধান করে দেয়, বলে, তোমার মেয়ে প্রিয়া এখনো ছোট, ওকে খুব সাবধানে রেখো, এখানে ক্রাইম রেট অনেক বেশি, বিশেষ করে মেয়েদের সাথে। শাহরাবান তার মেয়েকে খুব যত্নে রাখে। রাতের বেলায় দেখা যায় দুজনে নিচে ফ্লোরে শুয়ে আছে। প্রিয়া তার মায়ের ছবিটা বুকে নিয়ে শুয়ে রয়েছে আর বলছে, আজ যদি মা বেঁচে থাকতো তাহলে এমনটা কখনোই হতো না আমাদের সাথে। প্রভু আমাদের সাথে এমনটা কেন করলো? শাহরবান প্রিয়াকে বোঝায় যে প্রভু যখনই আমাদের কোনো কষ্ট দেয়, ঠিক তখনই সে আমাদের আরও বেশি আগলে রাখে, আর কষ্টের পরেই একটা সময় সুখ আসে, তুমি টেনশন করো না। পরদিনই শাহরাবানকে সেই অটোওয়ালা একটা জায়গায় নিয়ে আসে এবং সেই অটোওয়ালা বলে শাহরাবানকে পোস্টার লাগানোর একটা কাজ দিয়ে দেয়। আসলে সেই অটোওয়ালা যখন প্রথমবার চেন্নাইতে এসেছিল, সে ওই পোস্টার লাগানোর কাজই করেছিল, তাই এখানকার লোকদের সাথে তার পরিচয় রয়েছে। আর সেভাবেই শাহরাবানকে এই কাজটা সে পাইয়ে দেয়। আর সেই লোকগুলো শাহরাবানকে কাজের জন্য ছোটখাটো একটা নর্মাল মোটরসাইকেলও দিয়ে দেয়, যাতে শাহরাবান পুরো শহরের সব জায়গায় পোস্টারগুলো লাগাতে পারে। শাহরাবান এবং প্রিয়ার দিনগুলো এভাবেই কেটে যাচ্ছিল। শাহরাবান সারা দিন রাত কাজ করে তার মেয়েকে ভালো রাখার জন্য, আর এই ফাঁকে শাহরাবান তার মেয়েকে একটি সরকারি স্কুলেও ভর্তি করে দিয়েছে। প্রিয়া যখন স্কুলে থাকে ওই সময়টাতে শাহরাবান কাজে লেগে থাকে। আর প্রিয়ার স্কুল ছুটি হলেই শাহরাবান নিয়ম মতো যে প্রিয়াকে স্কুল থেকে বাসায় নিয়ে আসে, সে প্রিয়াকে এক মুহূর্তের জন্য একা ছাড়ে না। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন হঠাৎ করে শাহরাবান যখন প্রিয়াকে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসছিল, রাস্তার মাঝেই প্রিয়া তাকে বলে, বাবা, আজকে দুপুরে আমার প্রবলেম হচ্ছিল, আমার নিচে ব্লাড এসেছিল। এটা শুনে শাহরাবান সাথে সাথেই প্রিয়াকে একজন মহিলা ডক্টরের কাছে নিয়ে যায়। শাহরাবান সেই ডক্টরকে বলে, আমি তো এত কিছু বুঝি না, কিন্তু তারপরও যতটুকু বুঝি, হয়তো আমার মেয়ের ফার্স্ট পিরিয়ড হয়েছে, এখন আমার কি করা উচিত? ওর মা মারা গেছে, আর ওর এই দুনিয়াতে আমি ছাড়া আর কেউই নেই, তাই এই সময় আমাকে কি কি করতে হবে আপনি আমাকে একটু বুঝিয়ে বলুন। সেই মহিলা ডক্টর বলে, খুব ভালো করেছেন আপনি ওখানে এখানে নিয়ে এসেছেন। এরপরেই ডক্টর প্রিয়ার চেক আপ করায়, কিন্তু এরপরেই ডক্টরের মুখ থেকে হাসি চলে যায়। প্রিয়াকে একটু বাইরে দাঁড়াতে বলে। এরপরেই সে শাহরাবানকে বলে, আমি আপনাকে যা বলতে যাচ্ছি এখন, সেটা অবশ্যই আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে, আর ধৈর্য সহকারে সাহস নিয়ে শুনতে হবে, উত্তেজিত হবেন না। ডক্টর শাহরাবানকে জিজ্ঞেস করে, আপনার বাসায় আপনি আর আপনার মেয়ে ছাড়া আর কে কে থাকে? শাহরাবান বলে, আর কেউ নয়, আমরা দুজনই। ডক্টর বলে, আপনার মেয়ে কি আপনাকে কখনো কিছু বলেছে যে কোনো ছেলে তাকে হ্যারাস করে বা কেউ তাকে ডিস্টার্ব করেছে বা হ্যারাস করেছে? শাহরাবান বলে, না, কখনোই কিছু বলেনি। ডক্টর বলে, আপনি যেটা ভাবছেন এটা আপনার মেয়ের ফার্স্ট পিরিয়ড নয়, বরং তাকে কেউ জোর করেছে, এক কথায় রেপ করেছে। আর আমার মনে হয় সেটা আপনাকে সে বলেনি, হয়তোবা সে নিজেও জানে না, কেউ হয়তোবা চকলেট অথবা ড্রিঙ্কসের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে খাইয়ে দিয়েছে, আর এরপরেই তার সাথে এই কাজটা করেছে। ডক্টর বলে, প্রিয়া তো এখনো ছোট, তাই এইসব সহ্য করার মতো ক্ষমতা এখনো ওর হয়নি, আর এজন্য ওর প্রাইভেট পার্টে ঘা হয়ে গেছে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, কিন্তু ঠিক হতে সময় লাগবে। সবকিছু জানা পরে শাহরাবান হতবাক হয়ে যায়।
সে যেন বিশ্বাসই করতে পারছে না তার আদরের মেয়ের সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেছে। শারবান নিজেকে শান্ত করে সে ডক্টরের কাছে বলে, আমাদের কি এখন পুলিশের কাছে যাওয়া উচিত? পুলিশের কাছে গেলে পুলিশে কমপ্লেন করলে পুলিশ হয়তো অপরাধীকে ধরে ফেলবে এবং তাকে শাস্তি দেবে। সেই ডক্টর বলে, মনে হয় না তাতে কোনো কাজ হবে, কারণ আইনের ভেতরে অনেক ফাঁক থাকে, আর সেগুলো দিয়ে অপরাধী বের হয়ে যায়। আর পুলিশে কমপ্লেন করলে বরঞ্চ প্রিয়ারই ক্ষতি হবে। পুলিশ তাকে নানা ধরনের প্রশ্ন করবে, হ্যারাস করবে, যেটা প্রিয়া হয়তোবা সহ্য করে নিতে পারবে না। শারবান সেই ডক্টরকে বলে, আপনি আমাকে এই সবকিছু জানার পরেও চুপ থাকতে বলছেন? সেই ডক্টর বলে, আমি আপনাকে চুপ থাকতে বলছি না, ভালো করে বুঝে ডিসিশন নিতে বলছি। আসলে যখন কোনো কুকুর আমাদের কামড়ায়, আমরা কি তাকে কামড়াই? বরঞ্চ আমাদের নিজের ক্ষত স্থানটাকে সারিয়ে তুলি। এরপরে শারবান সেই ডক্টরকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি কি আমাকে বলতে পারবেন এই ঘটনাটা কখন ঘটেছে, মানে কত সময় আগে? সেই ডক্টর বলে, ৪৮ ঘন্টার মধ্যেই হয়েছে আমার ধারণা। এরপরে শারবান ডক্টরের কথা না মেনে তার বাবার কথা মনে করে, যে তাকে বলতো যদি তারা সঠিক হয় তাহলে অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে লড়ার জন্য। আর সেই কথা মনে করতে করতেই প্রিয়াকে নিয়ে চলে যায় পুলিশ স্টেশনে। কিন্তু সেখানে সে একটি ঘটনা দেখতে পায়, যেখানে পুলিশের কাছে এক ভুক্তভোগী এসে কমপ্লেন করে। কিন্তু সেই ভুক্তভোগী সেখান থেকে চলে যাওয়ার পরই যে দোষী ছিল সে পুলিশের সাথে কথা বলে আর বলে, আমি আপনাকে টাকা দিচ্ছি, কেসটা মিটমাট করে নিন। সেই পুলিশ অফিসার বলে, সবাই তো কমপ্লেন করতে আসে, কমপ্লেনটা আমাদের নিতে হয়, কিন্তু এরপরে যারা আমাদের টাকা দেয় আমরা তাদের কথাই বলি। এই কথাটা শুনে আর ঘটনা দেখার পরে শারবান নিজের ভেতরে থাকা শক্তি আর জেদ দুটোই হারিয়ে ফেলে। সে প্রিয়াকে নিয়ে বাসায় চলে আসে। সে প্রিয়াকে খাবার এবং ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়, কিন্তু শারবানের চোখে ঘুম ছিল না। সে বসে বসেই কাঁদতে থাকে যে তার ছোট্ট নিষ্পাপ মেয়েটার সাথে কি এত বড় কাজটা করল। এর ২-১ দিন পরেই প্রিয়া তার বাবাকে বলে, বাবা, সেই দিন হসপিটালে আমি তোমার এবং ডক্টরের কথা শুনে ফেলেছি। ডক্টর ঠিকই বলেছে, সেই কুকুরকে আমাদের কামড়ানো উচিত নয়, তার পেছনে ছোটাও উচিত নয়। কিন্তু আমরা সেই পাগল কুকুরটাকে কি এমনিতেই ছেড়ে দেব? কারণ সে অন্য কেউ কামড়াতে পারে। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না যে আমার প্রাইভেট পার্টে কতটা ব্যথা হয়। সারা রাত আমি শুধু শুয়ে থাকার বাহানা করি, অ্যাক্টিং করি, যাতে আপনার খারাপ না লাগে। যে আমাকে এই যন্ত্রণা দিয়েছে আমি তাকে ছাড়ব না। আমি চাই এই সুদ সমেত যন্ত্রণা তাকে ফেরত দিতে। আমরা সেই পাগল কুকুরকে ছেড়ে কথা বলবো না। আর এভাবেই সে কাঁদতে থাকে। শারবান তার ছোট্ট মেয়ের মুখে এসব কথা শোনার পরে তাকে কি বলে সান্ত্বনা দেবে সে নিজেই বুঝতে পারছিল না। সে প্রিয়াকে সান্ত্বনা দেয়, কারণ প্রিয়ার সামনে সে কাঁদতেও পারছিল না। আর এতে করে প্রিয়া আরও বেশি দুর্বল হয়ে যাবে, কষ্ট পাবে। আরও কয়েকদিন চলে যায়, কিন্তু প্রিয়ার মতামত পরিবর্তন হয় না। সে আবারও একদিন তার বাবাকে বলে, আমার যে ক্ষতটা হয়েছে সেটা ওষুধ নয়, বদলাতে সারবে। শারবানও ঠিক করে যে তার মেয়ে যেটা বলেছে সেটাই ঠিক, সে অপরাধীকে শাস্তি দেবে। এই জন্য শারবান প্রিয়াকে বলে, ডক্টর বলেছিল তোমার সাথে সেই ঘটনাটা ৪৮ ঘন্টার মধ্যেই হয়েছে, তাই সেই ৪৮ ঘন্টায় তোমার সাথে কি কি হয়েছে আমাকে সবকিছু খুলে বলো। প্রিয়া বলতে শুরু করে, আর ঘটনা চলে যায় ৪৮ ঘন্টা পেছনে। সকাল ৪টা বাজতেই অ্যালার্ম বেজে ওঠে। শারবান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তার পোস্টার লাগানোর কাজে বের হয়ে পড়ে। আর বাসায় একাই ঘুমিয়েছিল প্রিয়া। শারবান সেখান থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই রাজ দৌড়ে একটা পেট্রোলের বোতল নিয়ে সেখানে চলে আসে। আর হন্তদন্ত হয়ে সেই পেট্রোলের বোতলটা সে প্রিয়ার বাড়িতেই ফেলে দেয়। এরপরই ২জন লোক যখন তাকে ধরতে আসে, সেই ২জন লোককে রাজ বলে, তোমাদের কি মাথা খারাপ হয়েছে? তোমাদের গায়ে পেট্রোল আমি কেন চুরি করতে যাব? আর যদি সেটা চুরি করব তাহলে সেটা কোথায়? আমি কি সেটা খেয়ে ফেলেছি নাকি? সেই ২জন লোক পেট্রোলের বোতল তার কাছে না পেয়ে সেখান থেকে চলে যায়। এদিকে শারবান তার সকালের ডিউটি শেষ করেই আবারও বাসায় ফিরে আসে আর প্রিয়াকে জাগায় আর বলে, তাড়াতাড়ি ওঠো, স্কুলে যেতে হবে। প্রিয়াও ওঠার পরে ফ্রেশ হয়ে নেয়, গোসল করে নেয়। আর ওই সময়টাতে সে রাজকে সামনেই বসে থাকতে দেখে, কিন্তু প্রিয়া সেদিকে কোনো ধ্যান দেয় না। এদিকে প্রিয়াকে জাগিয়ে দিয়ে শারবান ওই সময়টাতে একটু ঘুমিয়ে নেয়। প্রিয়া সব কাজ সেরে নাস্তাও তৈরি করে। এরপরে নাস্তা খেয়ে টিফিন নিয়ে স্কুলের ব্যাগ তৈরি করে। এরপরেই শারবানকে জাগিয়ে তোলে। শারবান প্রিয়াকে স্কুলে ছেড়ে দিয়ে আসে। আর স্কুলে ছাড়ার সময় সেখানে মিস্টার চক্রবর্তী নামের এক লোকের বড়সড় একটা পোস্টার প্রিয়ার স্কুলের সামনেই দেখতে পায়। শারবান প্রিয়াকে জিজ্ঞেস করে, এ কে, আর এর পোস্টার এখানে কেন লাগানো হয়েছে? প্রিয়া বলে, এই মিস্টার চক্রবর্তী আমাদের স্কুলে ৫০ লাখ টাকা ডোনেশন দিয়েছে, আর এই জন্য তার শরণার্থে সম্মানার্থে আমাদের স্কুলে একটা ফাংশন হবে। সেই ফাংশনে আমি ভারতনাট্যম ডান্স করব।
এরপরে স্কুল ছুটি হওয়ার পরে শারবান আবারও প্রিয়াকে নিয়ে বাড়িতে ফেরে। আর এরপরে আরও একটা কাজে সে বাইরে বের হয়ে যায়। প্রিয়া ওই সময়টাতে বাসায় একাই ছিল। ঠিক তখনই বাসায় চলে আসে রাজ। আর প্রিয়ার ঘরে ফেলে দেওয়া সেই পেট্রোলের বোতলটা নিয়ে যায়। আর যাবার সময় প্রিয়াকে একটা চকলেট দেয় খাওয়ার জন্য বলে। প্রিয়া খেতে চাইছিল না, কারণ সেই প্যাকেটটা ছেঁড়া ছিল। কিন্তু রাজ তাকে ধমকায় আর খেতে বলে। অবশেষে ভয় পেয়ে প্রিয়া সেই চকলেটটা খেয়ে নেয়। এরপরেই প্রিয়া ঘুমিয়ে গিয়েছিল। শারবান এসে তাকে জাগিয়ে তুলেছিল পরে। এরপরে তারা রাতের খাবার একসাথে খেয়ে ঘুমিয়ে পড়েছিল। এই সবকিছু শোনার পরে শারবান বুঝতে পারে এই সবকিছু যা করেছে রাজই করেছে। শারবান রেগে প্রিয়াকে নিয়ে চলে যায় রাজের বাড়িতে। রাজকে গালাগালি করতে থাকে, ডাকতে থাকে, কিন্তু রাজ সেখানে ছিল না। সে বাড়িতে ছিল রাজের অন্ধ দাদা। রাজের দাদা বলে রাজ তো 2 দিন ধরে বাসায় আসে না। ও কোথায় গেছে সেটা কেউ জানে না। রাজের প্রতিবেশীরাও যখন রাজের ব্যাপারে জানতে পারে তখন তারাও বলে তারাও রাজকে খুঁজছে। খুঁজে পেলে রাজকে যেন সে থানায় দিয়ে আসে, কারণ রাজের অত্যাচারে তারাও অতিষ্ঠ। এরপরেই আবারও একদিন আগের ঘটনা দেখানো হয়, যেদিন স্কুলে ফাংশন হচ্ছিল। সেই ফাংশনে যাবার কথা ছিল শারবানের, কিন্তু একটা কাজে যাওয়ার সময় তার বাইকটা হঠাৎ করেই নষ্ট হয়ে যায়। অন্যদিকে সেদিন কারেন্ট না থাকায় শারবানের মোবাইলের ব্যাটারি চার্জ ছিল না, তাই মোবাইলটাও বন্ধ হয়ে যায়। অন্যদিকে প্রিয়া স্কুলে রেডি হয়ে তার বাবার জন্য অপেক্ষা করছিল। তার বাবা আসছিল না দেখে স্কুলের ম্যাডামের ফোন থেকে তার বাবাকে কল করে, কিন্তু ফোনটাই ঢুকছিল না। তখন স্কুলের ম্যাম বলে, তোমার জন্য এতক্ষণ অপেক্ষা করেছি, কিন্তু তোমার বাবা মনে হয় কোনো কাজে আটকে গেছে, সে আসতে পারবে না। তাই তোমার নাচটাও আটকে রেখে লাভ নেই, কারণ মিস্টার চক্রবর্তী এখানে আর বেশিক্ষণ থাকবে না। তাই প্রিয়াকে তার বাবা আসার আগেই বাধ্য হয়ে সেই পারফর্ম করতে হয়। আর কস্টিউমও প্রিয়াকে আজকে অনেক সুন্দর লাগছিল। আর স্কুলে প্রিয়া খুব সুন্দর পারফরমেন্স করে। আর প্রিয়া পারফরমেন্সে সবাই খুশি হয়। প্রোগ্রাম শেষ হওয়ার পরে প্রিয়া দাঁড়িয়েছিল তার বাবার জন্য। ঠিক তখনই সেখানে পিয়ন চলে আসে আর বলে, প্রোগ্রাম শেষ হয়ে গেছে, যাও এখান থেকে চলে যাও আর কস্টিউমটা চেঞ্জ করে ফেলো। প্রিয়া বলে, আমার বাবা আমার পারফরমেন্স দেখার জন্য আসতে পারেনি, আর এই জন্য আমি এই কস্টিউমটা খুলব না। সেই পিয়ন বলে, কস্টিউমটা এমনিতে তেমন বেশি ভালো নয়, এছাড়া পেছন দিয়ে এক জায়গাতে ছিঁড়েও গেছে। আর এই জন্যই আমি তোমার ভালোর জন্যই কস্টিউমটা তোমাকে চেঞ্জ করতে বলেছি, আর তুমি আমার সাথে মুখে মুখে তর্ক করছো। আর ওই সময়টাতে প্রিয়ন তার পিছনে পিছনে এসেছিল। এরপরে ঘটনা বর্তমানে চলে আসে। শারবান জানতে পারে রাজ বাড়িতে ফিরে এসেছে, এই জন্য সে রেগে গিয়ে রাজকে ধরে। রাজ কাঁদতে কাঁদতে বলে, আসলে আমার ভুল হয়ে গেছে, আমি জানতাম না ওই দিন প্রিয়ার স্কুলে ফাংশন রয়েছে, আর আমি না জেনে আপনার বাইক থেকে পেট্রোল চুরি করে নিয়েছিলাম। আর সন্ধ্যায় আমি আপনাদের কথাবার্তাও শুনেছি, যেখানে প্রিয়া আপনার সাথে রেগে গিয়েছিল, কারণ আপনি তার পারফরমেন্স দেখতে চেয়েননি। এসব কথা শুনে শারবান বুঝতে পারে রাজ অন্য বিষয়ে ভয় পাচ্ছিল। শারবান যেটা ভাবছে সেটা রাজ হয়তো করেনি। বাসায় আসার পরে শারবান প্রিয়াকে জিজ্ঞেস করে এরপরে কি হয়েছিল। প্রিয়া বলতে শুরু করে, সেই পিয়ন তার পিছনে পিছনে আসছিল, কিন্তু হঠাৎ করে একজন লোক ডাকে আর বলে সেই পিয়নকে প্রিন্সিপাল ডাকছে। এই জন্য সেই পিয়ন চলে যায় প্রিন্সিপালের রুমে। এদিকে প্রিয়া দেখতে পায় ওয়াশরুমের দরজা বন্ধ। ঠিক তখনই চক্রবর্তীর ড্রাইভার তাকে বলে, আরে ওয়াশরুম তো বন্ধ, তুমি চাইলে আমাদের গাড়ির ভেতরেও তোমার ড্রেসটা চেঞ্জ করে নিতে পারো। এই গাড়িটা অটোমেটেড গাড়ি, আমার বাটন টেপা ছাড়া এই গাড়ির দরজা কেউ খুলতে পারবে না। আর বাইরে দাঁড়িয়ে আমি পাহারা দিচ্ছি। এরপরে প্রিয়া সেই গাড়ির ভেতর থেকে কিছুক্ষণ পরেই ড্রেস চেঞ্জ করে বের হয়ে আসে। শারবান প্রিয়াকে জিজ্ঞেস করে, সেই গাড়ি থেকে বের হয়ে আসার পরে তোমার শরীরে কোনো পরিবর্তন ঘটেছিল? প্রিয়া বলে, তেমন কোনো পরিবর্তন ঘটেনি, শুধুমাত্র শরীর হাত পা একটু ব্যথা করছিল, যেটা হয়তোবা অনেকক্ষণ ধরে নাচানাচির কারণে। প্রিয়া বলে, আপনি এই কথা কেন জিজ্ঞেস করছেন? আপনি কি সেই ড্রাইভারকে সন্দেহ করছেন? শারবান বলে, না। প্রিয়া বলে, তাহলে কি মিস্টার চক্রবর্তীকে? সে তো আপনার বয়সী আর অনেক ধনী, সেই সব কাজ কেন করবে? শারবান বলে, সব বাবার বয়সী লোকেরা ভালো হয় না, আর ক্রিমিনাল কখনো ধনী গরিব দেখে না। অনেক গরিবরাও ক্রিমিনাল হতে পারে, আবার অনেক ধনীরাও ক্রিমিনাল হয়। প্রিয়া বলে, কিন্তু তাকে দেখে তো এমনটা মনে হচ্ছিল না। সে আমাদের স্কুলকে এত টাকা ডোনেশন দিল, এছাড়া স্পিচে সে বলেছিল প্রত্যেকটা ছেলে মেয়েকে সে শিক্ষিত হয়ে দেখতে চায়, তাই আমার কাছে তাকে অনেক ভালো মনে হয়েছে। শারবান বলে, ডোনেশন দিয়েছে তার মানে এই নয় সে ভালো মানুষ, সে খারাপও হতে পারে। পরদিনই শারবান আর প্রিয়া চলে যায় স্কুলে। শারবান সেই পিয়নকে জিজ্ঞেস করে, আপনিই তো আমার মেয়েকে ড্রেস চেঞ্জ করতে বলেছিলেন, তাই না? পিয়ন বলে, হ্যাঁ, কিন্তু সেটা বন্ধ ছিল, তালা ছিল, আর সেটার চাবি আমার কাছেই ছিল। আসলে আমিও সেখানে যাচ্ছিলাম তালা খুলে দেওয়ার জন্য, কিন্তু তখনই প্রিন্সিপাল আমাকে ডেকে বসে, তাই বাধ্য হয়ে আমাকে সেখানে চলে যেতে হয়।
আর যখন আমি ফিরে আসি তখন দেখলাম যে প্রিয়া অলরেডি মিস্টার চক্রবর্তীর গাড়ি থেকে ড্রেস চেঞ্জ করে বের হয়ে এসেছে। শারবান বলে, ঠিক আছে, আপনি কি একটু কষ্ট করে মনে করে বলতে পারবেন যে প্রিয়ার ড্রেস চেঞ্জ করতে কতক্ষণ সময় লেগেছিল? অর্থাৎ প্রিন্সিপালের রুম থেকে যাওয়ার পরে আপনি কতক্ষণ পরে এসেছিলেন? পিয়ন বলে, আন্দাজ নয়, আমি আপনাকে একেবারে সঠিক সময়টা বলছি। আসলে সেদিন ছোট্ট একটা ঘটনা ঘটেছিল। প্রিন্সিপালের রুম থেকে ছোট্ট একটা কাজ করে আমি যখন ফিরছিলাম তখনই হঠাৎ করে একজন লোকের সাথে আমার ধাক্কা লাগে। আর এতে করে আমার হাতঘড়িটা হাত থেকে ছিঁড়ে পড়ে যায়, যার ফলে সেটা বন্ধ হয়ে গিয়েছিল। আর সেই ঘড়িটা তো আমি এখনো ঠিক করিনি। একটু দাঁড়ান, আমি নিয়ে আসছি। পিয়ন ঘড়িটা নিয়ে আসে আর ঘড়ির সময়টা দেখিয়ে সে শারবানকে বলে, আমার মনে হয় সেদিন প্রিয়ার ড্রেস চেঞ্জ করতে 10 থেকে 15 মিনিট সময় লেগেছিল। কিন্তু আপনি এসব কিছু কেন জিজ্ঞেস করছেন? কোনো সমস্যা হয়েছে? শারবান তাকে কিছু না বলে প্রিয়াকে নিয়ে সেখান থেকে চলে আসে। শারবান প্রিয়াকে নিয়ে সে ডক্টরের কাছে চলে আসে যে আগেরবার প্রিয়াকে চেক আপ করেছিল। শারবান সেই ডক্টরকে বলে, আপনি কি বলতে পারবেন আমার মেয়ে প্রিয়ার সাথে সেই ঘটনাটা একজ্যাক্ট কখন ঘটেছিল? সময়টা বলতে পারবেন? সে সব রিপোর্ট টিপোর্ট চেক করার পরে বলে, ঘটনাটা ঘটেছে শুক্রবার বিকেল 5টা থেকে 6টার মধ্যে। শারবান প্রিয়াকে নিয়ে আবারও স্কুলের পিয়নের কাছে আসে এবং মিস্টার চক্রবর্তীর অ্যাড্রেসটা নিয়ে নেয়। পিয়ন অ্যাড্রেসটা দেয়, কিন্তু সাথে এটাও বলে যে ধনী লোকদের কাছে সাহায্য চেয়ে লাভ নেই, বরং ভিক্ষা চাও। কারণ ধনী লোকেরা সাহায্যও করে তাদের স্বার্থ অনুযায়ী, স্বার্থ ছাড়া তারা কোনো কাজই করে না। এই যেমন দেখুন, এই স্কুলের ডোনেশন দিয়েছে চক্রবর্তী ঠিকই, কিন্তু তার সাথে সাথে স্কুলের নামটাও নিজের করে নিয়েছে। এখন স্কুলের নামের আগে চক্রবর্তী গভর্নমেন্ট হাই স্কুল লিখতে হয়, আর এভাবেই তারা সাহায্যের পরিবর্তে নিজেদের সুযোগ সুবিধাটা বুঝে নেয়। পিয়ন বলে, আপনাকে আরও একটা উপদেশ দেই, আপনি যদি কোনো সাহায্যই চক্রবর্তীর কাছ থেকে নিতে চান বা চাইতে চান, তাহলে তার কাছে যাওয়ার পরিবর্তে তার ড্রাইভারের কাছে যান। কারণ সেই ড্রাইভার চক্রবর্তীর হয়ে 20 বছর ধরে গাড়ি চালাচ্ছে, তাই সে তার অনেক বিশ্বস্ত এবং অনেক কথাও শোনে। তাই আপনি যদি তার কাছে বলেন আর সেই ড্রাইভার যদি চক্রবর্তীকে বলে, তাহলে আপনার কাজটা হয়েও যেতে পারে। এরপরে শাহরবান কয়েকদিন সময় নেয়। তার কাজে যাওয়ার পরিবর্তে সে বাইকটা নিয়ে সে মিস্টার চক্রবর্তী এবং মিস্টার চক্রবর্তীর ড্রাইভার এবং তার পরিবার সবকিছুর উপরে নজর রাখতে শুরু করে। তাদেরকে সারাদিন ভরে ফলো করে, তারা কোথায় যায় না যায় এই সবকিছু সে নোটপ্যাডে লিখেও রাখে। এরপরে শাহরবান ঠিক করে নেয় সে প্রথমে চক্রবর্তীর ড্রাইভারকে ধরবে। আর এই জন্য প্ল্যান করে শাহরবান একদিন অটো ড্রাইভার সাজে এবং তার মেয়েকে পেছনের সিটে বসায়, তো আবার ভিন্ন কস্টিউম পরে, যাতে তাকে চেনা না যায়। আর এরপরে সেই অটোতে তারা সেই ড্রাইভারকে ওঠায়। এরপরেই তাকে নিয়ে আসে নীরব নির্জন একটা জায়গায়, একটা রাস্তায়। আর সেখানে শাহরবান নিচে একটা মাস্ক পরে নেয়। আর এরপরে দুজনে সেই ড্রাইভারকে ধরে এবং বলে মিস্টার চক্রবর্তীর সম্পর্কে ইনফরমেশন দেওয়ার জন্য, তার পরিবার সম্পর্কে ইনফরমেশন দেওয়ার জন্য। ড্রাইভার প্রথমে কিছুই বলতে চাচ্ছিল না, কিন্তু শাহরবান প্রথমেই ড্রাইভারের পরিবারকে নিয়ে হুমকি দেয় আর বলে নিজের পরিবারকে বাঁচাতে চাইলে চক্রবর্তীর সব ইনফরমেশন সে যেন তাকে দেয়। অবশেষে সেই ড্রাইভার রাজি হয়ে যায়। সে ড্রাইভার বলতে শুরু করে, বলে মিস্টার চক্রবর্তী উপর থেকে যতটা ভালো দেখতে, ভেতরে ভেতরেও ততটা নয়। মিস্টার চক্রবর্তী শুধুমাত্র শোয়ের বিজনেস করে এমনটা নয়, তার মানি লন্ডারিংয়ের বিজনেস রয়েছে। এভাবে আরও বিভিন্ন কথা বলতে থাকে, যেখানে মিস্টার চক্রবর্তী কিভাবে অবৈধ টাকা ইনকাম করত। ঠিক এই ফাঁকে একটা সময় সুযোগ পেয়ে শাহরবানের মুখ থেকে মুখোশটা খুলে ফেলে। অন্যদিকে সে প্রিয়ারও সেই কস্টিউম খুলে ফেলে। এরপরে দুজনকে চিনতে পারে সে, আর বুঝতে পারে যে আসল ঘটনা কি হয়েছে। এরপরে সেই ড্রাইভার একাই বলতে শুরু করে, মিস্টার চক্রবর্তী কোনো মানুষ নয়, সে একটা মনস্টার, দানব। সেই স্কুলে এই জন্য ডোনেশন দিয়েছে যাতে করে সেই স্কুলটাতে সে সবসময় যাওয়া আসা করতে পারে। কারণটা হচ্ছে এই স্কুল পড়ার মেয়েগুলো তার অনেক ভালো লাগে, আর এইসব মেয়েদের সে দেখতে পছন্দ করে। শাহরবান সেই ড্রাইভারকে বলে, তোমারও তো একটা মেয়ে রয়েছে, তুমি এত সব কিছু জানার পরেও এরকম একটা পশুর হয়ে কিভাবে কাজ করো? সে ড্রাইভার বলে, নিরুপায় হয়ে। সবকিছু জানার পরেও আমার মুখ বুজে সহ্য করে নিতে হয়, মুখ বুজে থাকতে হয়, কারণ এই শহরে খুব কম লোকই ভালো বেতন দিয়ে রাখে। কিন্তু তোমাদের দেখে মনে হচ্ছে তোমাদের উদ্দেশ্যটা আলাদা। তোমরা মিস্টার চক্রবর্তীকে সাজা দিতে চাও, তার পাপের কুকর্মের ফল দিতে চাও। আর এই তোমাদের ভালো কাজে আমি তোমাদেরকে একটা সাহায্য করতে চাই। তোমাদের একটা ইনফরমেশন দেই, মিস্টার চক্রবর্তী প্রত্যেক শনিবারে তার ফার্ম হাউসে যায়। আর এটা বলার কারণটা হচ্ছে সেই ফার্ম হাউসে কোনো সিসিটিভি ক্যামেরা থাকে না।
শুধু সেই ফার্ম হাউসে কেন, সেখানের আশেপাশে ২০ থেকে ৩০টি বাড়ির কোনোটিতেই সিসিটিভি ক্যামেরা নেই। আসলে সেই জায়গাটাতে শুধুমাত্র ফার্ম হাউসই বেশি। আর ধনী লোকেরা সেই ফার্ম হাউসে যায় সময় কাটানোর জন্য, মৌজ মাস্তি করার জন্য। যার ফলে ধনী লোকেরা তাদের আমোদ ফুর্তি করার যে বিষয়টা সেটা গোপন রাখতে চায়, এটার কোনো প্রমাণ রাখতে চায় না। আর এই জন্য ওইসব বাড়িগুলোতে সিসিটিভি ক্যামেরা নেই। তোমরা চাইলে তোমাদের প্ল্যানটা কাজে লাগাতে পারো, ভাগ্য পরীক্ষা করতে পারো, কিন্তু তোমাদের সাবধান করে দেই, মিস্টার চক্রবর্তী এত সোজা লোক নয়। সে জিমে যায়, তার বডি ফিটনেস ভালো, সে ড্রিঙ্কসও করে না। তাই তাকে প্রথমবার মারতে না পারলে সে তোমাদেরকেই মেরে ফেলবে। এই বিষয়টা মাথায় রেখো। ড্রাইভারের কথা শুনে শারবানও একটু ভড়কে যায়। ড্রাইভারকে ছেড়ে দিয়ে প্রিয়া এবং শারবান বাড়িতে চলে আসে। শারবান প্রিয়াকে বোঝায় যে তারা যদি মিস্টার চক্রবর্তীকে প্রথমবারের মতো খুন করতে না পারে, তাহলে হয়তোবা মিস্টার চক্রবর্তী উল্টো তাদের দুজনকেই মেরে ফেলবে, নয়তোবা না মারলেও পুলিশে তো অবশ্যই দেবে। আর পুলিশের কাছে ধরা পড়লে তুমি তো ছোট, তোমার জুবেনাইল হয়ে যাবে, হয়তো তোমাকে কিছুটা কম শাস্তি দেবে, কিন্তু আমার বিষয় আমাকে যাবজ্জীবন দেবে, যার ফলে এই পুরো পৃথিবীতে তুমি একা হয়ে যাবে। তাই আমার মনে হয় না আমাদের ওকে মারা উচিত। প্রিয়া বলে, আমরা ওকে নিজে না মারতে পারি, কাউকে দিয়ে মারাতে তো পারি। আমাদের একজনকে ভাড়া করতে হবে যে আমাদের হয়ে মিস্টার চক্রবর্তীকে মেরে ফেলবে। এরপরে সেখানে তারা দুজন মিলে কিছুক্ষণ প্ল্যান করে যে কিভাবে লোক হায়ার করে তারা মিস্টার চক্রবর্তীকে মেরে ফেলবে। ঠিক তখনই সবথেকে বড় সমস্যাটা দেখা দেয়, সেটা হচ্ছে একজন লোক হায়ার করতে হলে এবং তাকে দিয়ে খুন করাতে হলে তাকে কমপক্ষে ২০ থেকে ৩০ লাখ টাকা দিতে হবে, যে টাকার কোনোটাই তাদের কাছে ছিল না। প্রিয়া বলে, আমার কানের দুল আর মায়ের স্বর্ণের চেন ও দুটো বিক্রি করে দাও। শারবান বলে, ও দুটো বিক্রি করার পরেও এত টাকা হবে না। আবার ঘটনা এমনও হতে পারে, আমরা অনেক কষ্টে হয়তোবা টাকা জোগাড় করে সেই লোক দিয়ে চক্রবর্তীকে খুন করালাম, কিন্তু এর কোনো গ্যারান্টি নেই যে সেই লোক এই কাজ করার পরে আমাদের ব্ল্যাকমেল করবে না, আর আমাদেরকে ব্ল্যাকমেল করে আমাদের কাছ থেকে প্রতিনিয়ত টাকা চাইবে না। শারবান যখন বুঝতে পারে তার মেয়ে প্রিয়া নাছোড়বান্দা, সে প্রতিশোধ নেবেই, তাই শারবান বলে, তাই যা কিছু করতে হবে আমাদেরকেই করতে হবে, আমরাই ওকে উপযুক্ত শাস্তি দেব। এরপরে শাহরাবান আবারও মিস্টার চক্রবর্তীকে কয়েকদিন ফলো করে। পরের সপ্তাহে মিস্টার চক্রবর্তী যখন সেই ফার্ম হাউসে আসে, তার পিছু করতে করতে শাহরাবান আর প্রিয়া লুকিয়ে সেখানে চলে আসে। আর সন্ধ্যার নামতেই পেছনের দরজা দিয়ে শাহরাবান আর প্রিয়া সেই ফার্ম হাউসে ঢুকে পড়ে। আর ওই সময়টাতে ফার্ম হাউসেও কেউ ছিল না। আসলে মিস্টার চক্রবর্তী প্রত্যেক শনিবারে এই ফার্ম হাউসে আসে, আর এখানে সে রিল্যাক্স করার জন্য আসে। এই সময়টাতে সে কাউকেই সঙ্গে আনে না, না তার বন্ধুবান্ধব, না চাকর চাকরানি, কাউকেই না। পুরো ফার্ম হাউসে সে একা রিল্যাক্স করে। কিছুক্ষণ পরে শাহরাবান আর প্রিয়া দেখতে পায় যে পুরো ফার্ম হাউস খালি, এবং তারাও ভিতর ঢুকে পড়ে এবং তারা মিস্টার চক্রবর্তীকে খুঁজতে শুরু করে। ঠিক তখনই একটু পরেই মিস্টার চক্রবর্তী উপরতলা থেকে নিচে নামে। এরপরে সে পানি খেতে শুরু করে, আর এই সুযোগে শাহরাবান পেছন থেকে তাকে হামলা করে বসে। কিন্তু প্রথম হামলাতেই মিস্টার চক্রবর্তীর তেমন কিছুই হয় না। আর আঘাত করার ফলে মিস্টার চক্রবর্তীও সতর্ক হয়ে যায়, বুঝতে পারে তার ফার্ম হাউসে তাকে মারার জন্য কেউ এসেছে। আর এই জন্য সাথে সাথে সে গুগলকে কমান্ড দেয় লাইট অফ করে ফেলার জন্য, কারণ এই পুরো ফার্ম হাউসটাই মিস্টার চক্রবর্তীর খুব ভালো করে চেনা, তাই অন্ধকারেও সে তার পথটা বেছে নিতে পারবে। অন্যদিকে শারবান আর প্রিয়া এই ফার্ম হাউসে প্রথমবার এসেছিল, তাই অন্ধকারে তারা কোনো কিছুই বুঝতে পারছিল না। এই জন্য শারবান কিছু সময়ের জন্য সেই ফার্ম হাউসে লুকিয়ে পড়ে, কিন্তু চক্রবর্তী এই ফার্ম হাউসটা হাতের তালুর মতো চেনা ছিল। সেও শাহরাবানকে খুঁজে বের করে ফেলে এবং তাকে প্রচণ্ড মারধর করতে শুরু করে। চক্রবর্তী শাহরাবানকে প্রচণ্ড মারধর করে, তাকে প্রায় মেরেই ফেলছিল। এটা দেখে প্রিয়া কষ্ট হয়। এরপরে প্রিয়াও চক্রবর্তীকে হামলা করে বসে। আর এরপরে অবশেষে শাহরাবান আর প্রিয়া চক্রবর্তীকে মারধর করতে শুরু করে, এবং একটা সময় চক্রবর্তী ফ্লোরে পড়ে যায়। আর এরপরেই সেখান থেকে একটা চাকু নিয়ে শাহরাবান আর প্রিয়া চক্রবর্তীকে চাকু দিয়ে আঘাত করতে করতে সেখানেই মেরে ফেলে। আর চক্রবর্তীকে মেরে ফেলার পরে সে ফার্ম হাউস থেকে সব প্রমাণ লোপাট করে দেয়। আসলে এখানে আসার আগে তারা অনেক ভালো করে স্টাডি করে এসেছিল যে খুন করার পরে প্রমাণ কিভাবে লোপাট করতে হয়, তারা সেটাই করে। আর এভাবেই শাহরাবান আর প্রিয়া সাধারণ এক বাবা আর মেয়ে হয়েও নিজেদের সাথে হওয়া অন্যায়ের বদলা নিয়েছিল। আসলে সেই দিন যখন গাড়িতে গিয়েছিল প্রিয়া পোশাক পরিবর্তন করার জন্য, ওই সময়টাতে তাকে অজ্ঞান করে ফেলে। আর এরপরই চক্রবর্তী তার সাথে খারাপ কাজ করে।
আর এটা সে ড্রাইভার জানত, কিন্তু তারপরও সে মুখ বুজে সহ্য করেছিল নিজের পরিবারকে বাঁচানোর জন্য। আর অবশেষে শারবান আর প্রিয়া চক্রবর্তীকে নিজের কৃতকর্মের সাজা দেয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।